আজকের প্রসঙ্গে আজ শুনবেন বিশেষ আলোচনা প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিযান, প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প। উত্তর ২৪ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। কৃষিক্ষেত্রে স্থিতিশীল উন্নয়ন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিযান, অর্থাৎ প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সেচ ব্যবস্থায় সৌরশক্তির ব্যবহার, বিদ্যুৎ খরচ হ্রাস এবং অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পের লক্ষ্য, সুফল এবং রূপায়ণ নিয়ে আজ আমরা কথা বলবো ডক্টর চিন্ময় মাঝির সঙ্গে। চিন্ময়বাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইব যে এই প্রধানমন্ত্রী কুসুম বা পিএম কুসুম প্রকল্পের এর মূল লক্ষ্য আর উদ্দেশ্যটা কি? এটা কৃষক বন্ধুদের জীবনে কি ধরনের পরিবর্তন আনতে পারে, এটা যদি আপনি প্রথমে একটু বলেন। প্রধানমন্ত্রী কুসুম অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিযান, এটা কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এর লক্ষ্য হচ্ছে কৃষিক্ষেত্রে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি, ডিজেল বা খনিজ তেল নির্ভর এবং বিদ্যুৎ নির্ভর যে কৃষিকাজ সেই নির্ভরতাটাকে কমানো এবং কৃষকদের অতিরিক্ত আয়কে সুনিশ্চিত করা। এর মূল উদ্দেশ্যগুলো হচ্ছে যে কৃষকদের জন্যে একটি সাশ্রয়ী এবং নিরবিচ্ছিন্ন শক্তির উৎস প্রদান করা, কৃষিক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তিগুলোর প্রসার, বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এই প্রকল্পের আওতাধীন যে সমস্ত কৃষক আছেন তাদের আয় বৃদ্ধি এবং সারা বিশ্বব্যাপী যে জিনিসটা নিয়ে আলোচনা চলছে অর্থাৎ পরিবেশ দূষণ এবং কার্বন নিঃসরণ, এই জিনিসটিকে একটি গতে বাঁধা যেন এটি কমে যায়। ভারত একটা লক্ষ্য নিচে যে কার্বন নিঃসরণ কমাতে হবে, গ্রিন হাউস গ্যাস নিঃসরণটাকে কমানোর যে লক্ষ্য, সেক্ষেত্রেও কিন্তু পিএম কুসুম যে যোজনা, সে যোজনা সাহায্য করবে। আপনি সৌরশক্তির কথা বললেন, এই প্রকল্পের লক্ষ্যই হলো সৌরশক্তির ব্যবহার বাড়ানো। তো এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সেচ ব্যবস্থায় সৌরশক্তির ব্যবহার কিভাবে বাড়ানো হচ্ছে, এটা যদি একটু বিস্তারিত বলেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্নভাবে আমরা যে সমস্ত ডিজেল নির্ভর বা ইলেকট্রিক নির্ভর যে সমস্ত কৃষিক্ষেত্রে যে শক্তিগুলোকে কাজে লাগানো হয়, সেই সমস্ত কিছুকে আমরা নিয়ে যাব সৌরশক্তি নির্ভর প্রক্রিয়াতে। তার ফলে ভবিষ্যতে আমাদের ক্ষেত্রে যদি কখনো খনিজ তেল বা ইলেকট্রিকের সাপ্লাই যদি কখনো বন্ধ হয়, সেক্ষেত্রেও কিন্তু কৃষককে আর ভাবতে হবে না। সৌরশক্তি যেহেতু এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে একটা নতুন শক্তির উৎস এবং নিরবিচ্ছিন্ন শক্তির উৎস, সেক্ষেত্রে কৃষকের আর্থিক সহায়তা হবে এবং আমরা উপাদান যখন আলোচনা করব তখন দেখাবো যে এক্ষেত্রে কিন্তু কৃষক এই শক্তিকে ব্যবহার করে নিজের কাজে লাগানো ছাড়াও অন্যান্যভাবেও আয় করতে পারেন। আচ্ছা, আপনি এখনই উপাদানের কথা বললেন। আমার ঠিক পরের প্রশ্ন এখান থেকেই যে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্পে যে বিভিন্ন উপাদান রয়েছে, এগুলো সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলেন। প্রধানমন্ত্রী কুসুম যে যোজনা, এর 3টি প্রধান কম্পোনেন্ট রয়েছে। কম্পোনেন্ট এ, কম্পোনেন্ট বি এবং কম্পোনেন্ট সি এ 2টি পার্ট আছে। কম্পোনেন্ট এতে এর লক্ষ্যমাত্রা হচ্ছে এখানে কি করা হয়, যে সমস্ত অব্যবহৃত বা পতিত জমি আছে সেই জমিগুলোতে পিএম কুসুমের মাধ্যমে আমরা একটি গ্রিড সংযুক্ত সৌরবিদ্যুৎ কেন্দ্র সেখানে স্থাপন করতে পারবো। কারা কারা আবেদন করতে পারবেন? আবেদন করতে পারবেন যে কোনো কৃষক, যে কোনো কোঅপারেটিভ সংস্থা, যে কোনো পঞ্চায়েত, যে কোনো ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, এফপিও যেটাকে বলে থাকি আমরা, তারা বা ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশন যারা আছেন, তারা সবাই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারেন। এক্ষেত্রে 5 কিলোমিটার যে ইলেকট্রিক গ্রিডটি আছে, মেন গ্রিড যেখান থেকে সাপ্লাই হয়, সেখান থেকে 5 কিলোমিটারের মধ্যে সাধারণত এই ধরনের সোলার পাওয়ার প্ল্যান্টগুলো স্থাপনের কথা বলা হয়। অর্থাৎ পতিত জমিটি হতে হবে নিকটবর্তী যে ইলেকট্রিক গ্রিড ফিডার স্টেশনটি আছে তার 5 কিলোমিটারের মধ্যে। এবং এই যে সোলার পাওয়ার প্ল্যান্ট, সেটা মোটামুটিভাবে 500 কিলোওয়াট থেকে 2 মেগাওয়াট, এটা হচ্ছে তার উৎপাদন ক্ষমতা। আচ্ছা, সারা ভারতে এই রকমভাবে 34,800 মেগাওয়াট
সোলার ক্যাপাসিটি ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্ল্যান্ট বসানোর লক্ষ্যমাত্রা আছে 2026 মার্চ মাস অবধি। আচ্ছা, এরপর হচ্ছে কম্পোনেন্ট বি। কম্পোনেন্ট বিতে কী করা হয়, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় ইলেকট্রিকে চলে, নয় ডিজেলে চলে হচ্ছে বিভিন্ন সাবমার্সিবল বা পাম্প। সেক্ষেত্রে সরকার এখানে বলা হচ্ছে যে সরকার থেকে স্ট্যান্ড অ্যালোন বা স্বতন্ত্রভাবে সৌর বিদ্যুৎ চালিত কৃষি পাম্প, অর্থাৎ ডিজেল বা ইলেকট্রিককে সরিয়ে সেই জায়গাটায় সোলার প্যানেল বসিয়ে সেখান থেকে সৌর পাম্প সেখানে স্থাপন করা হবে। এবং এই সৌর পাম্প স্থাপন করতে গিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়েই 30% করে এনার ক্ষেত্রে ভর্তুকি দিয়ে দেবেন, এবং বাকি যে 40% থেকে গেল, 40% থেকে চাষিকে দিতে হবে মাত্র 10%, এবং বাকি 30% এমার্জেন্সি বেসিসে কিন্তু ব্যাংক লোন হিসাবে দিয়ে দেবে। এবং এক্ষেত্রে সুবিধা কিছু আছে, যেমন হচ্ছে যে চাষি কিন্তু উৎপাদিত যে কারেন্ট বা ইলেকট্রিক, সেই ইলেকট্রিক নিজের কাজে ব্যবহার করা ছাড়াও তারা কিন্তু ইলেকট্রিক ফিডার বা ইলেকট্রিক গ্রিডকে বেচে দিতে পারবেন উদ্বৃত্ত ইলেকট্রিকটি, মানে যে বিদ্যুৎটা বেঁচে যে যাচ্ছে তার বিদ্যুৎটা নিজের ব্যবহার করার পরেও বিদ্যুৎটা সেটা উনি ব্যবহার করে দিতে বেচে পারেন। দিতে পারবেন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে উদ্বৃত্ত বিদ্যুৎ যেটা, সেটা বেচার যে টাকা সেখান থেকেই অনেকটা কিন্তু লোনটা শোধ হয়ে যায়। কম্পোনেন্ট সি যেটা 3 নম্বর উপাদান, সেক্ষেত্রে করা হয় যে অলরেডি যে সমস্ত কৃষি পাম্পগুলো আছে সেইগুলোকে সোলারাইজেশন করা, সেইগুলোকে সৌরশক্তিতে রূপান্তর করা। অর্থাৎ একজনের ইলেকট্রিক গ্রিড ছিল, তিনি এখন আর ইলেকট্রিকে না গিয়ে সোলারে চলে যাচ্ছিলেন। কম্পোনেন্ট বিতে কী ছিল, ওনার কাছে ছিল না, নিজের জমি ছিল, সেই জায়গাতে উনি লাগিয়ে দিচ্ছিলেন একটা স্বতন্ত্রভাবে। এখন যেটা হচ্ছে সিতে, দুটি উপাদানের প্রথম উপাদানটিতে ওনার কাছে ইলেকট্রিক বা ডিজেল পাম্প ছিল, সেটাকে উনি সোলারে কনভার্ট করে দিচ্ছেন। এটা ছাড়া ফিডার স্টেশন, যেগুলো ফিডার লেভেল স্টেশন যেখান থেকে ইলেকট্রিক সাপ্লাই হয়, তারাও কিন্তু এই কম্পোনেন্ট সি এর মাধ্যমে গোটা ব্যাপারটাকে সোলার বা সৌরশক্তি চালিত করে নিতে পারে। যদি ইন্ডিভিজুয়াল হয়, মানে ব্যক্তি মালিকানাধীন কোনো পাম্প সেখানে আগে ছিল, সেটাকে সৌরশক্তি চালিত করা হচ্ছে, সেক্ষেত্রে আগের মতোই 60% সুবিধা সরকার দেবে, কেন্দ্র 30, রাজ্য 30, এবং বাকি যেমন 10% ওনাকে দিয়ে দিতে হবে, 30% লোন হিসাবে পেয়ে যাবেন। আর যখন ফিডার লেভেলে সোলারাইজেশন হবে, অর্থাৎ সৌরশক্তি চালিত হবে, সেক্ষেত্রে সেন্ট্রাল ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, যেটা কেন্দ্রীয় সরকারে, আমাদের রাজ্যে 30% সেটার ওপর সাবসিডি হবে ইনস্টলেশন কস্টের ওপরে। এবং এতে দেখা যাচ্ছে যে প্রত্যেক মেগাওয়াট পিছু যদি উৎপাদন হয়, মোটামুটি 1.05 কোটি টাকার মতন এখানে কিন্তু পাওয়া যায়। আচ্ছা, যেগুলি হচ্ছে কেন্দ্রীয় শাসিত রাজ্য বা যেগুলি হচ্ছে যে পাহাড় অঞ্চলের রাজ্য, সেই জায়গাগুলিতে প্রায় 50% মতো কেন্দ্রীয় সরকারি সহায়তা পাওয়া যায়। বেশ, আপনি একটু আগে বলছিলেন যে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারেন, এর একটা যোগ্যতা কি কি প্রয়োজন, কৃষক বন্ধু যারা এতে আবেদন করতে চান, একটু আবেদন প্রক্রিয়াটা যদি বলেন, আর আবেদন কারা করতে পারেন এই বিষয়ে যদি কিছু বলার থাকে। সাধারণত প্রায় সমস্ত ধরনের কৃষক যাদের নিজের কৃষি জমি আছে, সেই জমিকে কৃষিকাজের কাজে লাগানো হয়, এবং যে জমিতে সেচের প্রয়োজন আছে, এবং যে সমস্ত কৃষকের ক্ষেত্রে ডিজেল বা বৈদ্যুতিক পাম্প ব্যবহার হয়, সেই সমস্ত কৃষকের ক্ষেত্রে কিন্তু তারা সবাই এই পিএম কুসুমের মাধ্যমে আবেদন করতে পারেন। আচ্ছা। এছাড়া কম্পোনেন্ট সিতে যে ফিডার লেভেল সোলারাইজেশন আছে, সেক্ষেত্রে স্থানীয় যে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা, তারাও পিএম কুসুমের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারে। এখন এই যে যোজনা, এই যোজনার জন্য কৃষকের কিন্তু নিজস্ব আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, নিজস্ব কৃষি জমির কাগজপত্র থাকতে হবে। যদি কৃষক নিজের পতিত বা অব্যবহৃত জমিতে কম্পোনেন্ট এ অনুযায়ী সোলার পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ গ্রিড সংযুক্ত সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চান, সেক্ষেত্রে কিন্তু তার সঙ্গে সরাসরিভাবে পিএম কুসুমের আওতাধীন যে সংস্থা, তাদের একটি চুক্তি হবে, এবং সেই চুক্তির মাধ্যমে তিনি কিন্তু পেতে পারেন। কম্পোনেন্ট বিতে যদি তিনি অ্যাপ্লাই করতে চান, অর্থাৎ
স্ট্যান্ড অ্যালোনভাবে তার কাছে কিছু নেই, তার নিজের জমি আছে, তিনি নিজে একটি সোলার পাম্প বসাবেন, সেক্ষেত্রে স্থানীয় যে ইলেকট্রিক অফিস বা সহকৃষি অধিকর্তার কাছে তিনি নির্দিষ্ট ফর্মের মাধ্যমে বা পিএম কুসুমের কিছু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে তিনি আবেদন করতে পারেন। আবেদনপত্রের সাথে সমস্ত ধরনের যে কাগজ সেগুলি দিতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু একটি জিনিস মনে রাখা দরকার যে এডিও অফিস বা সহকৃষি অধিকর্তার অফিস থেকে ওয়ার্ক অর্ডার বার হবার পরেই কিন্তু কৃষক অগ্রসর হবেন, অর্থাৎ প্রতি পদক্ষেপে তিনি যেন সহকৃষি অধিকর্তার সাথে যোগাযোগটি রেখে চলেন, সেই বিষয়টি কিন্তু একটু মাথায় রাখা দরকার। আরেকটি জিনিস কৃষকদেরকে অনুরোধ করব যে এখন কিন্তু বিভিন্ন ধরনের এই অনলাইনের যুগে বিভিন্ন ধরনের ফ্রড ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটগুলি থেকে সাবধান। যে সমস্ত ওয়েবসাইটগুলিতে MNRE অর্থাৎ মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, এই MNRE.gov.in এ ঢুকে আপনারা ঠিকঠাক তথ্য পাবেন, বা pmkusum.mnre.gov.in এতে ঢুকে আপনারা সঠিক তথ্য পাবেন। এই দুটো ওয়েবসাইট একেবারে মানে সঠিক এবং এর বাইরে কোনো ভুয়ো ওয়েবসাইট যেন কুসুম অ্যাপ্লাই, পিএম কুসুম অভিযান, এই ধরনের যে সব ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করছি। বেশ, আপনি যদি আমাকে একটু বলেন খুব সংক্ষেপে, মানে আমাদের একদম আলোচনা শেষের দিকে আমরা, যে পিএম কুসুম প্রকল্প রূপায়ণের সম্ভাবনাটা কতটা আছে আমাদের দেশে, আর আপনি যে উপাদানগুলি বললেন সেগুলো কতটা আমাদের দেশে বাস্তবায়িত করা গেছে বা কিভাবে করা যেতে পারে? পিএম কুসুমের মাধ্যমে আমরা কিন্তু একটি নিরবিচ্ছিন্ন শক্তি অর্থাৎ সৌর বিদ্যুতের মাধ্যমে বিভিন্ন ধরনের কৃষিকাজের জন্য সেচের সুবিধাটা পেতে পারি। সুতরাং একদিকে যেমন এই শক্তিটা শেষ হবে না, সেটা আমাদের একটি খুব ভালো দিক, অন্যদিকে কৃষক কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করে সেদিক দিয়েও কিন্তু আয় করতে পারেন। 2026 পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে, তার মাধ্যমে আমি সমস্ত কৃষক ভাইদের অনুরোধ করছি যে এই প্রকল্পের মধ্যে অংশ নিতে। ইতিমধ্যে কম্পোনেন্ট এতে যে 10,000 মেগাওয়াটের লক্ষ্যমাত্রা হয়েছে, তার মধ্যে 9,969 মেগাওয়াট স্যাংশন হয়ে গেছে, যার মধ্যে প্রায় 6-7% ইনস্টল হয়ে গেছে। কম্পোনেন্ট বিতে যেখানে 14 লাখ ইনস্টলেশনের লক্ষ্যমাত্রা ছিল, সেখানে প্রায় 13 লাখ স্যাংশন হয়ে গেছে, যার প্রায় 20% ইনস্টল হয়ে গেছে। এবং কম্পোনেন্ট সিতে 35 লাখ যেখানে গ্রিড সোলারাইজেশনের লক্ষ্যমাত্রা ছিল, সেটা প্রায় অ্যাচিভ হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি এই 2026-এর মধ্যে সমস্ত লক্ষ্যমাত্রা ধার্য হয়ে যাবে বলেই আমরা আশা করছি এবং কৃষকদের কাছেও সেই অনুরোধ রাখছি। বেশ, একদম অল্প সময় আমাদের হাতে, খুব সংক্ষেপে যদি বলেন যে নতুন কোনো আপডেট কি আছে এই প্রকল্পের ব্যাপারে, খুব সংক্ষেপে। হ্যাঁ, নতুন আপডেট বলতে যেগুলো হচ্ছে গ্রিড কানেক্টেড, যেগুলো হচ্ছে পাম্প, সোলার পাম্প, সেগুলোতে বেশি জোর দেওয়া হয়েছে এবং স্টেট ওয়াইজ যে সমস্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোকে আরও সরল করা হয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রে KYC এবং ডিজিটাল মনিটরিং এটা কিন্তু একদম কঠোরভাবে মেনে চলা হচ্ছে। এটা ছাড়াও বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প কিন্তু চালু হয়ে গেছে। আশা করা যাচ্ছে যে কৃষক কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের একটা সমন্বিত উদ্যোগ আমরা এই পিএম কুসুমের মাধ্যমে কৃষক এবং সরকারের যৌথ উদ্যোগে আমরা দেখতে পাবো। ডক্টর চিন্ময় মাঝি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আকাশবাণীকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শুনলেন বিশেষ আলোচনা, প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিযান, প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প। উত্তর 24 পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। শব্দ সম্পাদনা বিদিশা বসু।